প্রিয় দর্শক শ্রোতা, গত ১৯ সেপ্টেম্বর ২০২১ চতুর্থ আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল বাংলাদেশ সর্পদংশন মোকাবেলা। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মইদুর রহমান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, স্বাস্থ্য অধিদপ্তর। প্রথমেই আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে কি কি প্রজাতির সাপ রয়েছে এবং এর মধ্যে বিষধর সাপ কোনগুলো? বাংলাদেশে বর্তমান গবেষণার তথ্য অনুযায়ী সর্বমোট ৮২ প্রজাতির সাপ পাওয়া যায়। এর মধ্যে ২৮ প্রজাতিকে আমরা বিষাক্ত হিসেবে চিহ্নিত করতে পেরেছি। আমাদের দেশে কি কি সাপের কামড়ে মানুষের বেশি মৃত্যু হয়? মূলত ৪ ধরনের সাপের কামড়ে আমাদের দেশে মানুষের মৃত্যু বেশি হয়ে থাকে। এর মধ্যে প্রথমে যেটা বলতে হয় সেটা হলো গ্রিন পিট ভাইপার, এক ধরনের সবুজ রঙের সাপ যেটা বন জঙ্গলে গাছের পাতার মধ্যে শরীর মিশিয়ে থাকে। ২ নম্বরে আসছে হচ্ছে কোবরা বা গোখরো সাপ, ৩ নম্বরে হলো ক্রেইট বা কেউটে, এবং ৪ নম্বরে যেটা দীর্ঘদিন আমাদের দেশে ব্রিটিশ আমলের পরে পাওয়া যায়নি কিন্তু সাম্প্রতিককালে আবার পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা। এই ৪ ধরনের সাপের কামড়েই মূলত আমাদের দেশে মানুষের মৃত্যু বেশি হয়ে থাকে। সাপের কামড়ের রোগীর প্রাথমিক লক্ষণগুলো কি কি? প্রাথমিক লক্ষণগুলো মূলত কাছাকাছিই দেখা যায়। যেমন প্রথমে যেটা আমরা পাই সেটা হলো যে যেখানে সাপ কামড়াবে আক্রান্ত স্থানটা সাধারণত সেখানে দাঁতের দাগ বা কামড়ের দাগ পাওয়া যায়, এবং কোনো সাপের বিষে দেখা যায় যে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকবে না, যেটা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। সেই কারণে দেখা যায় সে কামড়ের স্থান থেকে রক্তক্ষরণ হতে পারে। এরপরে যেটা হয় যে কামড়ের স্থানটি ফুলে যেতে পারে, কামড়ের স্থানের আশেপাশের এবং কামড়ের স্থানের যে অংশটা সেটা নীল হয়ে যেতে পারে বা সেখানকার ত্বকের রঙের পরিবর্তন হতে পারে এবং মাংসপেশিটি ফুলে যেতে পারে। রোগী বিষের প্রভাবের কারণে অস্থির হয়ে থাকে, রোগীকে শান্ত রাখা যায় না, তার হৃদযন্ত্রের যে ক্রিয়া বা যেটাকে আমরা বলি যে পালসটা বেড়ে যেতে পারে, এবং কোনো ক্ষেত্রে রোগীর দেখা যায় যে ব্লাড প্রেশার বা রক্তচাপ বেড়ে যায়, কোনো ক্ষেত্রে রক্তচাপ কমে যায়। এটিও বিষের প্রকৃতির উপর নির্ভর করে, এবং সর্বোপরি দেখা যায় যে রোগী আপনার অত্যন্ত আতঙ্কিত থাকে বা অস্থির হয়ে থাকে, এবং রোগীর যে স্বাভাবিক যে কার্যক্ষমতা শরীরের সেটি হ্রাস পেতে পারে। মূলত এই লক্ষণগুলো আমরা সাধারণত প্রাথমিকভাবে সাপের কামড়ালে পেয়ে থাকি। কাউকে যদি সাপে কামড়ায় তাহলে সেই রোগীর কি কি করা যাবে না, কি কি বিধিনিষেধ রয়েছে? প্রথমে যেটা করা যাবে না সেটা হলো যে রোগী যেখানে সাপে কামড়াবে রোগীকে কোনো অবস্থাতেই সেখানে এবং তার আশেপাশে কোনো বাঁধন বা গিট দেওয়া যাবে না, যেটা আমরা সাধারণত অনেকেই করে থাকি। যে কোনো ধারালো কিছু যেমন ছুরি বা ব্লেড বা কোনো সূচ দিয়ে আক্রান্তের স্থানটাকে খোঁচানো যাবে না বা খুঁচিয়ে রক্ত বের করা, এটা করা যাবে না। কবিরাজ বা ওঝার মাধ্যমে চিকিৎসা করা যাবে না, কারণ দেখা যায় যে কবিরাজ বা ওঝার মাধ্যমে চিকিৎসা করার কারণে রোগীদের হাসপাতালে নিতে অনেক দেরি হয়ে যায়। এর ফলে অনেক রোগী হয়তো প্রাথমিক অবস্থায় তার বিষের প্রভাব অতটা ছিল না, কিন্তু চিকিৎসা নিতে দেরি হওয়ার কারণে তার বিষের প্রভাবটা বেড়ে যাওয়ার ফলে রোগী মৃত্যুবরণ করতে পারে। সাপে কামড়ালে কামড়ের স্থানটায় তেল লাগায়, অনেকে ঘি দেয়, অনেকে পুড়িয়ে ফেলার চেষ্টা করে বিভিন্ন রাসায়নিক পদার্থ বা আগুনের মাধ্যমে, অনেকে আবার সেখানে জায়গাটাকে ম্যাসেজ করি বা দেখা যায় যে মালিশ করতে থাকি, আবার অনেকে দেখা যাচ্ছে যে ব্যথানাশক ক্রিম লাগিয়ে দিই। কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব বস্তু বা পদার্থগুলি কামড়ের স্থানে লাগানো যাবে না। যে অনেক সময় সাপ কামড়ালে সাপটাকে পিটিয়ে মেরে ফেলি, কিন্তু সেই সাপটাকে আমরা ওখানে ফেলে রাখি। যদি কোনো বিষাক্ত সাপ কামড়েছে এটা বোঝা যায়, তাহলে সাপটাকে যদি আপনি মেরেও ফেলেন তাহলে সাপটাকেও অবশ্যই রোগীর সাথে সাথে সাপটাকেও হাসপাতালে নিতে হবে, যাতে করে কী ধরনের সাপ এটা বুঝে আপনি যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। সাপে কাটা রোগীর কী ধরনের প্রাথমিক চিকিৎসা একেবারে তাৎক্ষণিকভাবেই দিতে হবে? মূলত আমরা এটাকে বলি যে রাইট অ্যাপ্রোচ নামে আমাদের একটা টার্ম আছে, যেটা আমাদের যে জাতীয় যে গাইডলাইন সেখানে উল্লেখ করা আছে। প্রথমে যেটা করতে হবে যে রোগীর রিঅ্যাসুরেন্স অ্যান্ড ফার্স্ট এইড, যে রোগীকে আশ্বস্ত করতে হবে যে না, আপনি সাপ কামড়ালেও ভয়ের কিছু নেই, আপনি যদি যথাযথ চিকিৎসা পান আপনি সুস্থ হয়ে যাবেন এবং আপনার জীবন বাঁচবে, ভয়ের কোনো কারণ নেই। কারণ তাকে অভয় দিতে হবে। অনেক রোগী কিন্তু দেখা যায় যে হয়তো তার বিষের পরিমাণ অত বেশি ছিল না, কিন্তু উনি আতঙ্কিত হয়ে সেটা তার স্নায়ু এবং হৃদযন্ত্রের উপরে চাপ সৃষ্টি করে, এবং এর ফলে দেখা যায় যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অনেক সময় রোগী মৃত্যুবরণ করে। সেখানে হয়তো বিষের প্রভাব তেমন একটা তার শরীরে ছিল না। কাজেই রোগীকে আশ্বস্ত করতে হবে যে না, আপনার ভয়ের বা আতঙ্কের কোনো কারণ নেই। যেখানে আপনাকে সাপটা কামড়াবে সেই জায়গাটাকে স্থির রাখা,
কোনোভাবেই আপনি নাড়াচাড়া করবেন না বা সেটাকে কোনো মালিশ করবেন না, কারণ যদি আপনি নাড়াচাড়া করেন বা মালিশ করেন সেক্ষেত্রে যেটা দেখা যায় যে বিষটা আরও বেশি ছড়িয়ে পড়তে পারে। আমরা যেটা সবচেয়ে সাধারণ পদ্ধতি সেটা হলো যে আমরা একটা যে হাত পা ভাঙলে আমরা যেরকম স্লিং বা স্প্লিন্ট ব্যবহার করি বা প্রেশার ব্যান্ডেজ ব্যবহার করি, সেভাবে আমরা একটা ধরেন যে যেখানে যদি হাতে কামড়ে বা পায়ে যেখানেই কামড়াক আমরা একটা প্রেশার ব্যান্ডেজ দিয়ে বা একটা ওরকম স্লিং বা স্প্লিন্ট তৈরি করে আমরা ওই হাত বা পাটাকে স্থির করে রাখবো বা ঝুলিয়ে রাখবো যাতে করে নড়াচড়া কম হয়। এবং রোগীকে বলতে হবে যে উনিও যেন কোনো অবস্থাতেই এটা কি না নড়ান একবার ব্যান্ডেজ করে ফেলার পরে। এরপরে যেটা করতে হবে যে আমার গো টু দ্য হসপিটাল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব রোগীকে আপনার হাসপাতালে নিতে হবে এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং সর্বশেষ যেটা আমরা করি রোগীর যে প্রাথমিক পরিচর্যা সেটা আপনি করবেন ঠিকমতো, যে যদি তাকে অ্যান্টিভেনম দেওয়ার দরকার হয় অ্যান্টিভেনম দেবেন এবং যে পদ্ধতিগুলোর কথা আমি বললাম সেগুলি অবলম্বন করে রোগীকে যাতে বিষটা তার শরীরে ছড়িয়ে পড়তে না পারে এবং তার কোনো জটিলতা দেখা না দেয় এবং মৃত্যু না হয়। আপনাদের কাছে সাপে কাটা রোগীরা এলে আপনারা কি ধরনের প্রশ্ন করেন বা কি ধরনের পরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত হন যে এই রোগীকে সাপে কেটেছে বা সাপে কাটা রোগীকে এই ধরনের চিকিৎসা দিতে হবে? প্রথমে আমরা দুটি কাজ করি, একটা হলো যে সাপে কামড়ের যে স্থানটা সেটাকে আমরা পরীক্ষা করি এবং প্রাথমিক চিকিৎসা। নির্বিষ সাপ যেগুলি তাদের দাঁতটা অনেকটা ভোঁতা থাকে, যেমন একটা মানুষের দাঁতের মতো, অতটা গভীর থাকে না, যে কামড় দিলে রক্তপাত নাও হতে পারে এবং জায়গাটায় কোনো, যেটা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি যে রঙের বা বর্ণের পরিবর্তন ত্বকের বা মাংসপেশি ফুলে যাওয়া, মাংসপেশি কাঁপতে থাকা যেটাকে আমরা বলি ফ্যাসিকুলেশন, এই লক্ষণগুলো সাধারণত থাকে না নির্বিষ সাপের কামড়ের ক্ষেত্রে এবং জায়গাটার তেমন একটা কোনো পরিবর্তন হয় না, হয়তো সামান্য একটু কেটে যেতে বা ছিলে যেতে পারে। কিন্তু বিষাক্ত সাপের দাঁতগুলো হয় সিরিঞ্জের মতো এবং বাঁকানো, তো যেটা হয় যে বা সূচের মতো আমরা বলতে পারি যে যখন বিষাক্ত সাপ কামড়ায় তখন সেই দাঁতের গভীর গর্ত হয়ে যায় কামড়ের স্থানে। কোনো সাপের আপনার বিষের সাথে বা লালার মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে যেটা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, এর ফলে আক্রান্ত স্থান থেকে রক্তক্ষরণ হয়। আর এছাড়া যেটা আমরা খেয়াল করি যে জায়গাটি কামড়ের স্থানটি ফুলে গিয়েছে কিনা এবং সেখানের কোনো ত্বকের রঙের পরিবর্তন হচ্ছে কিনা, মাংসপেশির কোনো ফুলে যাচ্ছে কিনা, মাংসপেশির কোনো পরিবর্তন হচ্ছে কিনা আকার আকৃতিতে, এবং যে অনেক সময় দেখা যায় যে রোগীর সারা শরীর নীল হয়ে যায়, যেটা আমি বলি যে রক্তকণিকা ধ্বংস হয়ে যায় এবং অক্সিজেনের ঘাটতি দেখা দেয় শরীরে, এর ফলে রোগীর শরীর নীল বর্ণ ধারণ করতে পারে, সাইনোসিস হতে পারে। তো এইটার থেকে আমরা দেখি যে এরকম কোনো তার শরীরে এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা, এই লক্ষণগুলো আমরা দেখি এবং এর পরবর্তীতে আমরা দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করি যাতে করে তাকে সঠিক সময়ে চিকিৎসা দিয়ে তার জীবন রক্ষা করা যায়। সাপে কাটা রোগীর জন্য আপনারা কি ধরনের অ্যান্টিভেনম ব্যবহার করে থাকেন? আগে আমরা যেটা করতাম যে মোনোভ্যালেন্ট অ্যান্টিভেনম, মানে এক এক সাপ কামড়ালে এক এক ধরনের আমরা অ্যান্টিভেনম ব্যবহার করতাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে মোনোভ্যালেন্ট অ্যান্টিভেনমের কারণে অনেক সময় দেখা যায় যে ঠিকমতো অ্যান্টিভেনমটা কাজ করছে না। হয়তো আপনাকে গোখরো সাপ কামড় দিয়েছে কিন্তু আমার কাছে হয়তো কেউটে সাপের অ্যান্টিভেনম আছে, তো সেটা হয়তো গোখরো সাপের ক্ষেত্রে, যেটা আমি বললাম যে বিষের প্রকৃতি এক একটা ক্ষেত্রে এক এক রকম থাকে। তো এই কারণে আমরা বর্তমানে যেটা করি যে আমরা পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম ব্যবহার করি। পলিভ্যালেন্ট অ্যান্টিভেনমের সুবিধা হলো যে ধরনের বিষাক্ত সাপই কামড়াক সব ধরনের বিষের ক্ষেত্রে এটি সমান কার্যকর এবং যে কোনো রোগীকে এটা তাৎক্ষণিকভাবে দেয়া যায়। এবং এর সাথে আমরা সাধারণত যেটা করি যে আমরা 100 ml অ্যান্টিভেনম সিরাম বা এভিএস যেটা আমরা বলি যে এটা দিই। যদি একটা ভায়ালে 10 ml থাকে তাহলে আমরা 10 ভায়াল অ্যান্টিভেনম সিরাম ইঞ্জেকশন দেব, তার সাথে আমরা দিই ফাইসোস্টিগমিন এবং অ্যাট্রোপিন, কারণ সাপের বিষের কিছু কারণে দেখা যাচ্ছে কিছু শারীরিক পরিবর্তন দেখা যায়, সেটিকে রোধ করা যায় তার জন্য আমরা এই ওষুধগুলো দিয়ে থাকি। এবং আপনি যদি কোনো রোগীকে উপজেলা থেকে জেলা সদর হাসপাতালে বা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন তাহলে অবশ্যই তাকে কমপক্ষে এই অ্যান্টিভেনম সিরাম এবং ফাইসোস্টিগমিন এবং অ্যাট্রোপিন না দিয়ে রেফার করা যাবে না। এটি আমরা সবাইকে বলেছি, যারা কর্মরত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী সবাই এই ব্যাপারে অবগত যে এই ওষুধগুলো দিয়ে তাকে রেফার করতে হবে। ইউনিয়ন পর্যায়ে বা জেলা পর্যায়ে সাপে কাটা রোগীদের কোথায় চিকিৎসার ব্যবস্থা রয়েছে, কোথায় যাবে প্রাথমিক চিকিৎসার জন্য? উপজেলাগুলোতে কিন্তু সব জায়গাতে এখনও অ্যান্টিভেনম আমরা সরবরাহ করতে পারিনি,
কারণ হলো যে যেহেতু অ্যান্টিভেনমটা আমাদের দেশে তৈরি হয় না, এটি বাইরে থেকে আমদানি করতে হয়, বা আমাদের দেশের কোনো ওষুধ কোম্পানি বাইরে থেকে কাঁচামাল এনে এটাকে বাজারজাত করে থাকে। সেখানে দেখা যায় যে অ্যান্টিভেনমের এটার মূল্য অনেক বেশি থাকে। যেহেতু গ্রামে বেশিরভাগ মানুষই সুবিধাবঞ্চিত বা দরিদ্র জনগোষ্ঠী, তাদের পক্ষে হয়তো অ্যান্টিভেনমটা কিনে দেওয়া সম্ভব হয় না। তো এর ফলে বর্তমানে আমরা যেটা করছি যে আমরা সবগুলো মেডিকেল কলেজ হাসপাতালে এবং জেলা সদর হাসপাতালে যেখানে সাপের কামড়ের প্রাদুর্ভাব বেশি সেসব জায়গায় আমরা অ্যান্টিভেনম সরবরাহ করছি, এবং কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে দেয়া হচ্ছে। প্রাথমিক চিকিৎসা যদি কেউ সাপের কামড় খেয়েই থাকেন, অধিকাংশ চিকিৎসা কিন্তু ওঝা বা কবিরাজ দ্বারা আমাদের প্রভাবিত সাপের কামড়ের। তো এটা করা যাবে না, এটা আমি আগে উল্লেখ করেছি। আপনাকে যত দ্রুত সম্ভব রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করাতে হবে, এবং চিকিৎসকই তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবেন। এরপরে যদি তার অ্যান্টিভেনমের প্রয়োজন হয়, তাহলে রোগীকে যদি সেখানে অ্যান্টিভেনম সরবরাহ থাকে তাহলে অ্যান্টিভেনমটি দিয়ে দিবেন। যদি সরবরাহ না থাকে, যেখানে কামড় দেবে সেই জায়গাটাকে স্থির করে যত দ্রুত সম্ভব আমরা তাকে পরিবহনের মাধ্যমে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করব। এই পদ্ধতিগুলো সাধারণত আমরা সাপে কামড়ালে প্রাথমিকভাবে ব্যবহার বা অবলম্বন করে থাকি। ডাক্তার মইদুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আমাদের আলোচনা অনুষ্ঠানটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।